হচ্ছে চাঁদ মিনার। এটা পারস্যিয়ান সম্রাট সুলতান আলাউদ্দিন বাহমানি বানিয়েছিলেন এই চাঁদ মিনার। এটা হচ্ছে 1145 খ্রিস্টাব্দ। আসলে আমি দেখলাম কুতুবউদ্দিন মুবারক খিলজি, এইটা একটা মসজিদ ছিল। সেখানে এখানে বিরাট বড় লন ছিল। এই পিলারগুলোতে তখন দেখা যাচ্ছে অনেক খাম্বা ছিল। এই পিলারের মধ্যে একটা রুফ ছিল। এখানে মুসলিমরা তখন নমাজ পড়তেন। কিন্তু তারপরে মোহাম্মদ বিন তুগলকের আমলে পরে আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া এখানে একটা ভারত মাতা নবম মন্দিরটা তৈরি করেছেন, ওই যে ওইখানে। মুসলিম পিরিয়ডের কথা বাদ দিচ্ছি, এখন ওই মোহাম্মদ বিন তুগলক যখন এসেছিল দৌলতাবাদে দিল্লি থেকে লোকগুলোকে সমস্ত রাজ্যবাসীকে নিয়ে, তখন এখানে একটা পুকুর ছিল। সেই পুকুরের জল তারা ব্যবহার করতে থাকতো, এখানে থাকতে দেওয়া হতো। কেল্লের এই দুর্গর ওই যে ফোর্টটা দেখছেন, ওটা ফোর্ট। ওই ফোর্টের আশেপাশে এখানে স্থানীয় বাসিন্দারা থাকতো। আর এইখানে যখন মানে মোহাম্মদ বিন তুগলকের আগে এখানে অনেক মুসলিম বা দাস বংশ, খালজি বংশ রাজারা ছিল। তখন তারা মসজিদ আকারে একটা মসজিদ নির্মাণ করেছিলেন এখানে, তখন উপাসনা করতো। পরে এটা ধ্বংস হয়ে এখন সেটা মোহাম্মদ বিন তুগলকের আমলে মসজিদ ছিল, সেই মসজিদটা ধ্বংস হয়ে পরবর্তীকালে এটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এখন এটা ভারত মাতার মন্দিরে পরিণত করেছে। এখানে এন্ট্রান্স করলাম। এখানে তখনকার দিনে সাইডে সাইডে বিভিন্ন ধরনের কামান রাখা থাকতো। এখানে কামানগুলো এই দুই সাইডে, ওইদিকেও তাই কামান রাখা থাকতো। এখানে একটা বড় ধরনের কামান রাখা আছে। এইটাই, এই কামানটায় পিওর কপারের তৈরি, পিওর কপারের তৈরি এখানে কামান। ঢুকে গেলাম দৌলতাবাদের ফোর্টে। এখানে একটা কথা বলে রাখি যে এইটা ছিল ডিফেন্স মেকানিজম। এই ডিফেন্স মানে এখানে বহিঃশত্রু কিছুতে আক্রমণ করতে পারতো না, বিভিন্ন রাজারা এই দুর্গ অধিকার করতে কিছুতেই পারতো না। এই জন্য এটা একটা ডিফেন্স কীভাবে রক্ষা করতো মানে শত্রুর হাত থেকে, সেইটা আমি আজকে তোমাদেরকে এক্সপ্লেন করে বোঝাবো। তো এই দৌলতাবাদ দেবগিরি ফোর্টে এখানে যাব। এখানে গিয়ে এই সমস্ত কিছু কীভাবে এটা মানে সেলফ ডিফেন্স করতো এই দুর্গটা, কেল্লাটা, সেটা আমি তোমাদের বলছি। আর এখানে টিকিট মূল্য নিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে 25 টাকা। ঘুরতে ঘুরতে চলে এলাম দেবগিরি ফোর্ট। আগের নাম ছিল দৌলতাবাদ, এখন হয়েছে দেবগিরি ফোর্ট। এই দেবগিরি ফোর্টে মোহাম্মদ বিন তুগলক, যাকে আমরা ইতিহাসের পাগলা রাজা বলি, সেই পাগলা রাজা এইখানে দিল্লি থেকে দৌলতাবাদ, এখনকার নাম যেটা আগে ছিল দেবগিরি, এখন দৌলতাবাদ নাম হয়েছে। আগে নাম ছিল দৌলতাবাদ, এখন ছিল দেবগিরি। তো দৌলতাবাদের রাজধানী স্থানান্তরিত করেছিল। পরবর্তীকালে তিনি কিছু বছর থাকার পর আবার পুনরায় রাজধানী স্থানান্তরিত করে দিল্লিতে নিয়ে গেছিলেন। তো এখন এখানে আমি এলাম দেবগিরি ফোর্টে। আজকে দেবগিরি ফোর্টে ভিজিট করে রাতে আমার ট্রেন আছে, আমি ইন্দোর যাব। তো এইখানে বলে রাখি যে এখানে খুব ভালো সিস্টেম। মহারাষ্ট্রে স্টেট গভর্নমেন্টের বাসে আপনারা আসবেন কম পয়সায়, সব থেকে মানে যারা কম পয়সায় পুষ্টিকর খাবার, যেমন আমরা বাংলায় প্রবাদে বলি, ঠিক সে এখানেও তাই। সস্তায় পুষ্টিকরভাবে ভালোভাবে ঘুরতে পারবেন সস্তায়। এবং সেখানে মহারাষ্ট্রের ট্রান্সপোর্টে খুব ভালো সিস্টেম। এখানে এখানে কোনো অসুবিধা নেই, সবাই এখানে অবাধে কম পয়সায় আসা যাওয়া করতে পারবেন। আর যদি রিজার্ভ করে আসেন অনেক টাকা বলবে ওরা। গাড়ি, প্রাইভেট গাড়িতে আসেন বা প্রাইভেট বাসে আসেন, অনেক বাস ভাড়া। কিন্তু মহারাষ্ট্রের গভর্নমেন্টের বাসে যদি আসেন তাহলে সেখানে সস্তায় পড়বে। এই যে লাইন লেগে গেছে দেবগিরি ফোর্টের টিকিটে, পরেতে আমি এক্সপ্লেন করছি আপনাদের।
প্রথম কথা এখানে শত্রুরা আসতে পারতো না, অনেক উঁচুতে আছে, কেল্লাটা অনেক কষ্ট হতো আসতে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে স্পাইন আছে, কাটা আছে দরজার সামনে। স্পাইনের মধ্যে অনেক বিষাক্ত ওষুধ দেওয়া থাকতো যাতে হাতি কেউ সৈনিক বিদে মারা যায়। এই স্পাইন দরজা, এই যে এগুলো সব স্পাইন। এখন আছি রেলের ডরমেটরিতে। এরকম চেম্বার করা আছে, এরকম স্থানে স্থানে প্রচুর চেম্বার আছে, এরকম অনেক বেড আছে। তো এইরকম ডরমেটরিতে আমি এখন আছি। কালকে উঠেছি রাত্রে সকাল 8টা থেকে আজকে রাত সকাল 8টা পর্যন্ত চেক আউট টাইম। তো আমি এরপরে যাব দেবগিরি পোর্ট। আজ রাত্রে 1:28 ট্রেনে করে আজকে আমি চলে যাবো ইন্দোর। বাকিটা ইন্দোরে গিয়ে ভিডিওটা বাকি বানাবো। আর এইখানে বিশেষ করে মহারাষ্ট্রে ট্যুর করলাম। মহারাষ্ট্রে ট্যুরে মোটামুটি সবই কভার করতে পারলাম, যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করে দেখাতে পেরেছি। আর এখানে 3টে জ্যোতির্লিঙ্গ, প্রথমে আমি নাসিকে গেলাম, নাসিকে জ্যোতির্লিঙ্গ দর্শন হলো, ত্রম্বকেশ্বর, তারপরে কুম্ভমেলা যেখানে হয় নাসিকে, গোদাবরী নদী, ওখানে দর্শন করলাম, পঞ্চবটী, তারপরে বরাকালা রাম মন্দির, অঞ্জনী মাতার মন্দির, এগুলো দর্শন হলো না যদিও, কিন্তু এই মানে ওই জায়গাটা পরে হয়তো আমি অন্য একদিন কোনো সময় এসে দর্শন করব, এই ইচ্ছা রইল, আর ভগবান যদি চাইতো। আর আরেকটা জিনিস কি, যে ওইখানে সাই বাবার মন্দির আছে। এখানে মহারাষ্ট্রে বেশিরভাগ মানুষ সাই বাবা এবং শিবাজিকে ভগবান রূপে মানে। আর এইখানে এত সুন্দর পরিস্থিতি যে স্টেট গভর্নমেন্ট বাস সবসময় অ্যাভেলেবেল আছে, বিভিন্ন রুটে বিভিন্নভাবে যাওয়ার, এবং সবথেকে সস্তায় ভাড়া এবং সব কিছু। এই যে গুহা, যেমন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সংরক্ষণ করছে, টিকিট মূল্য বড়জোর 40-25 এরকম, তার বেশি নয়। আর এখানে ঢুকতে গেলে সমস্ত কিছু মানে বহুত পুরানো প্রাচীন জিনিস নিদর্শন আছে, যেমন অজন্তা গুহা। অজন্তা গুহা হচ্ছে স্কাল্পচারের সঙ্গে পেন্টিংও কিছু পাওয়া যায় গুহার ভেতরে। তখনকার মানুষ সব কিছু সুন্দরভাবে মানে তৈরি করেছিলেন বুদ্ধ গুহাগুলো অজন্তা। আর জৈনিজম গুহা, বৌদ্ধ গুহা, হিন্দু গুহা মিলে তৈরি হয়েছে ইলোরা কিন্তু কোনো পেন্টিং নেই, ইলোরা খালি স্কাল্পচার আমরা দেখতে পেয়েছি। আর এইখানে দৌলতাবাদ গিরিতে কীভাবে ডিফেন্স করতো, বহিঃশত্রু আক্রমণ থেকে কীভাবে দুর্গকে রক্ষা করতো রাজারা, সেইটাই ছিল এখানে মেন মানে বিষয়বস্তু। তো এখানে বিভিন্ন রকম ভাবে দেখাতে পারলাম, জানি না কতটা পেরেছি, তো তবুও যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবার বাকিটা এবার যাব ইন্দোরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন করব, ওঙ্কারেশ্বর, মামলেশ্বর এবং মহাকালেশ্বর এবং কাল ভৈরব, তারপরে 51 শক্তিপীঠের একটা অংশ যেখানে আছে, বরাকালিকা মন্দির, বড় গণেশ গুফা, ভারত মাতা মন্দির, সব কিছু পরের ভিডিওতে বানাবো। ততক্ষণে ভালো থাকবেন সবাই, নমস্কার। এখান দিয়ে যখন মাথা কেটে, সামনে সৈনিক মাথা কাটতো সোলজারে, ওইখান দিয়ে মাথাটা গিয়ে সোজা গিয়ে জলে পড়তো, জলে গিয়ে কুমিরে মাগুর মাছে খেয়ে নিত সাপের। এবং সেইখানে তাও যদি এখান দিয়ে ভেতরে ভুলভুলাইয়া আছে, সেই ভুলভুলাইয়ার মাধ্যমে যদি উপরে যেত, দুদিকে রাস্তা, তো মানে শত্রুরা নিজের সৈনিকদেরই বহিঃশত্রু ভেবে মেরে ফেলতো। এটা হচ্ছে ব্যাপারটা, মেকানিজম ছিল তখন। এখানে কত জায়গাগুলো আছে, সেইখানে সব সোলজাররা থাকতো, এবং সেই সোলজাররা কেউ ঢুকলেই তাকে অ্যাটাক করে দিত। আর এইখানে যেটা আছে, শত্রুরা যদি এখানে ঢুকে যেত, সেই গর্ত দিয়ে ঢুকে গিয়ে এইখানে যখন বেরোতো, তখন এখানে সামনে একজন সিপাহি দাঁড়িয়ে থাকতো, এর মাথাটা এখানে কেটে ফেলতো। কেটে এই মাথাটা যখন এখান দিয়ে গিয়ে একবারে এই সুরঙ্গের পথে একবারে গিয়ে ওই জলে পড়তো। জলে তখন কুমির মাগুর মাছ মজা নিত, তাদেরকে ছিঁড়ে মাংসগুলো খাওয়ার জন্য। এই একটা সুন্দর
মানে ব্যবস্থা এই দুর্গের মধ্যে তখনকার দিনে ছিল। এবার ডার্ক প্যাসেজের মধ্যে প্রবেশ করছি, দুর্গের ভেতর প্রবেশ করছি। এখানের মধ্যে অনেক গোপন অন্ধকার জায়গা আছে, যেমন শত্রুরা সহজে না ঢুকতে পারতে, সেই জন্য একটা ব্যবস্থা করেছিল তখনকার দিনে রাজারা। আগে আপনাদের দেখালাম যে কিভাবে মানে ওই উপরে মিনারটা তৈরি করেছিলেন অঙ্গজেব, তার উপরে ব্রোঞ্জের অষ্টধাতু তৈরির একটা কামান রাখা আছে, সেখানে বড় বড় কেল্লাগুলোকে এই কামানের তোপ দিকে ধ্বংস করার জন্য। আর চারদিকে পাহাড়ে ঘেরা মঝখানে দুর্গ, যাতে শত্রুর আক্রমণ সহজে করতে পারতো না, এবং এর জন্য অনেক মেকানিজম ছিল। এবার মূল কেল্লার দিকে যাচ্ছি। এটা মূল কেল্লা, এই মাঝখানে ব্রিজটা আছে, এখন দেখছেন কাঠের ব্রিজ, কিন্তু তখন চামড়ার ব্রিজ ছিল। শত্রু যখনই এখানে প্রবেশ করতো তখনই কেটে দিত, কেটে দেওয়ার ফলে এখানে তারা এই জলে, এই পাশে যে জল থাকতো এই জলের মধ্যে পড়ে যেত, জলের মধ্যে কুমির এবং বিষাক্ত বিষাক্ত সাপরা থাকতো তাদেরকে খাওয়ার জন্য। এই যে এই 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 কুমির আর বিষাক্ত সাপে ভর্তি ছিল এই তখন, সেই যুগে যাতে শত্রুরা এখান থেকে এই চামড়ার বিষটা কেটে সংযোগ ছিন্ন করে দিত, যাতে এরা সহজে কেউ আসতে পারতো না। একটা সুন্দর ডিফেন্সের মেকানিজম তখনকার মানুষের বুদ্ধি করেছিল, তখন সেই যুগে মানুষরা জানতো।